ওয়েলকাম টু গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেল। তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 কোষারেকি 2 অর্থাৎ যে সরল সুদ কষা তোমাদের রয়েছে তার আমরা ভিডিও করতে চলেছি, পার্ট 4 ভিডিও। এর আগে আমরা 3টে ভিডিও করেছি, সেখানে আমরা 15 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। যারা দেখোনি তারা এই ভিডিও নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেই প্লেলিস্ট থেকে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষার সমস্ত অঙ্কগুলো পরপর চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব দাগ নম্বর 16 থেকে 20। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক ভিডিওটি। 16 দাগের অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,শতক ও 1 লাখ টাকা পেলেন। ঠিক আছে, ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো এখানে দেখো, মোট টাকাটা দেওয়া আছে 1 লক্ষ টাকা, কিন্তু কত টাকা ব্যাংকে আর কত টাকা পোস্ট অফিসে দিয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। মোট সুদটা দেওয়া আছে আর সুদের হারটা দেওয়া আছে, আর সময়টা 1 বছর আমাদের জানা আছে, কিন্তু কোনটা কোথায় দেওয়া আছে এটা হিসেব নেই। তো চলো অঙ্কটা করা যাক। এই অঙ্কগুলো একটু কঠিন হবে, কিন্তু তোমরা বুঝে গেলে খুবই সহজ হবে। দেখো, প্রথমে আমরা মনে করে নিলাম, মনে করি তিনি ব্যাংকে X টাকা ও পোস্ট অফিসে Y টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে ব্যাংকের সুদ কত হবে? ব্যাংকের সুদ হবে কি, ব্যাংকের আসল কত X, তাহলে PRT/100, তাই না? তাহলে X গুণ পোস্ট অফিস, আমাদের ব্যাংকের সুদ ছিল 5%, তাহলে 5 বছর হচ্ছে 1 /100, 5 দিয়ে 100 কাটলাম 20, তাহলে X/20 টাকা হচ্ছে আমার ব্যাংকের সুদ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা পোস্ট অফিসে সুদ বার করব। পোস্ট অফিসে সুদের পার্সেন্ট দেওয়া হচ্ছে 6, আর পোস্ট অফিসে কিন্তু জমা রেখেছি Y টাকা, তাহলে P এর জায়গা লিখব Y গুণ 6 গুণ 1 /100, তাই না? তো এটা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 3, এটা 2 দিয়ে কাটলে হবে 50, তাহলে কি পাচ্ছি উপরে 3 আর Y, 3Y / 50। তাহলে আমি ব্যাংকের সুদ পেয়ে গেলাম X/20 আর পোস্ট অফিসের সুদ পেয়ে গেলাম 3Y/50। তাহলে এবার দেখো, শর্তানুসারে আমরা দেখো আমাদের কি বলেছিল যে মোট ব্যাংকের টাকা আর পোস্ট অফিসের টাকা মোট কত, 1 লক্ষ টাকা। তাহলে আমরা শর্তানুসারে X + Y = 1 লক্ষ টাকা লিখতে পারি, বা X = Yটা এদিকে নিয়ে চলে গেলে 1 লক্ষ মাইনাস Y লিখতে পারি, মাইনাস Y লিখতে পারি। এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তোমরা এর আগে জানো আমরা ক্লাস 9-এ অপনয়ন, পরিবর্ত পদ্ধতি, বজ্রগণ পদ্ধতি শিখে এসেছি। তো এইটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি হিসাবে আমরা অঙ্কটা করব। তো এর পরের যে সমীকরণটা হবে, দেখো দুটো, মানে একটা হচ্ছে তোমার দুটো মূলধন যোগ করলে 1 লক্ষ টাকা হয়, আর দুটো সুদ যোগ করলে হবে কত, 5,400 টাকা। দেখো বলে দিয়েছিল যে মোট সুদ 5,400 টাকা। তাহলে আমরা কি করলাম, এই সূত্রটা আর এই সূত্রটা যোগ করে 5,400 লিখলাম। তো দেখো কি করেছি, X/20 + 3Y/50 = 5,400 টাকা লিখে দিয়েছি। তাহলে এটা ডিভাইড করলে কত হবে, এটা আমি যদি লসাগু করি তাহলে 50 আর 20 লসাগু করলে কত হবে, 100। 50 লসাগু করো, 50 আর 20 লসাগু করলে কত যাবে, দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে হবে 10, 4 × 5 = 20, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 5, 2 দিয়ে গেলে 2। তো লসাগু করো, 5 × 2 = 10, 5 × 2 = 10, তাহলে কত হবে, 100 লসাগু। তাহলে 100 লসাগু হয়েছে, 100 লসাগু হলো। এবার কী হবে, তাহলে এই 100 লসাগু হয়, তাহলে এই 20-র সঙ্গে এই আমাকে কীভাবে করতে হয়, এই যে 20, এই 100টাকে 20 ভাগ করলে কত হয়, 5, তাহলে 5টা উপরে গুণ হবে, তাহলে হবে 5x। আর এটা হবে 50, 50 থেকে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 2, 2টা উপরে গুণ হয়, 3y × 2 6y। এই অঙ্কগুলো তোমাদের সেই 6-7-এই শেখানো হয়েছিল, তাই না? 7-8-এ শেখানো হয়েছিল। তো = 5400। তো এবারে আমরা কি করলাম, এবার আমরা ক্রসে গুণ করে দিলাম। সমাধান আমরা ক্লাস 7-8-এ শিখে এসেছি। তো 5x + 6y = 5400 × 100, মানে কত হলো, 5,400
2 শূন্য বেড়ে গেল, তাই না? এবার দেখো আমরা এই যে এক্সের মানটা আগে বার করে নিয়েছিলাম, এই যে এটা আমরা পরিবর্ত পদ্ধতি ইউজ করছি। আমরা ক্লাস 9-এ শিখিয়েছিলাম পরিবর্ত পদ্ধতির সমাধান। তো এক্সের জায়গায় আমরা এই ওয়াইটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, আর যেমন আছে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো, এই 5-এর সঙ্গে 1 লক্ষ গুণ হলে কত হয়? 5 লক্ষ, আর মাইনাস 5 ইন্টু ওয়াই, মাইনাস 5y প্লাস 6y ইজিক্যাল টু এইটা। এবার কী হবে, এই যে ধরো প্লাস 6y আর মাইনাস 5y, 6y থেকে 5y বাদ দিলে কত হবে? শুধু y, মানে একটা y বসে গেল। আর এই যে 5400 রয়েছে, এই 540000 রয়েছে, আর এই যে 5 লক্ষটা আছে এটা থেকে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে y ইজিক্যাল টু, এটা তো প্লাসে আছে, এটা দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 540000 মাইনাস 500000। এবার বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে দেখবে ওয়াইয়ের মান তোমাদের আসছে, ওয়াইয়ের মান কত আসছে দেখো, ওয়াইয়ের মান আসছে 40,000। তোমরা বিয়োগ করে দেখবে ওয়াইয়ের মান আসবে 40,000, একক দশক শতক হাজার, 40,000 আসছে ওয়াইয়ের মান, ঠিক আছে? তাহলে আমরা এবারে যদি ওয়াইয়ের মান যদি 40,000 পেয়ে যাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা 40,000 বসিয়ে দেবো, দিলে এক্সের মান পেয়ে যাবো। আমরা এইভাবে সমাধান শিখে এসেছি এর আগে, তাই না? তাহলে আমরা কি করলাম, যে তাহলে লিখলাম যে 1 নম্বর সমীকরণে ওয়াই ইজিক্যাল টু 40,000 বসিয়ে পাই। তাহলে এক্স ইজিক্যাল টু তাহলে কত হবে? দেখো আমাদের ছিল সেটা যে 1 লক্ষ মাইনাস 40,000 করে দিলাম। তাহলে এক্স ইজিক্যাল টু আমার সমীকরণটা ছিল কত? দেখো এই সমীকরণটা আগে দেখো কত ছিল, এই সমীকরণটা দেখো কী ছিল আগে, সমীকরণটা ছিল এক্স ইজিক্যাল টু 1 লক্ষ মাইনাস ওয়াই। তাহলে আমরা কী করবো, ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, সেটাই আমরা করেছি। তো সেটা করে দেখা দেখো কী দেখা যাচ্ছে, যে এক্সের মান আমরা পাচ্ছি 1 লক্ষ মাইনাস 40,000। তাহলে এক্স ইজিক্যাল টু কত? 60,000। তাহলে আমরা কি এক্স কী ধরেছিলাম, প্রথমে আমরা অঙ্ক যখন করেছিলাম এক্স কী ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম যে ব্যাংকে, আর পোস্ট অফিসে ধরেছিলাম ওয়াই। তাহলে আমরা উত্তরে লিখে দেব যে তিনি ব্যাংকে 60,000 টাকা ও পোস্ট অফিসে 40,000 টাকা জমা দিয়েছিলেন। আশা করি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম। যদি কোনো কোথাও অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আরেকবার করে ভিডিওটা দেখে নেবে, দেখলে তোমরা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। 17 নম্বর প্রশ্ন, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। অর্থাৎ মোট টাকা কত? 10,000 টাকা, সেটা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো 10,000 টাকা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দুটো ব্যাংকে ভাগ করেছে, অর্থাৎ কোন ব্যাংকে কত সেটা আমাদের বার করতে হবে। তো চলো করা যাক অঙ্কটা। দেখো প্রথমে আমরা যেহেতু জানি না, তো তাই আমাদেরকে মনে করে নিতে হবে যে কোনটা কত ব্যাংকে রেখেছিলাম। তো মনে করি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা ও দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা জমা রেখেছেন। তাহলে আমি মনে করলাম প্রথম ব্যাংকে এক্স টাকা ও দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা জমা রেখেছেন। তাহলে 2 বছর পর প্রথম ব্যাংকের সুদ কত হবে? প্রথম ব্যাংকের সুদের হার বলে দিয়েছিল 6%। তাহলে এখানে আসল এক্স, সুদের হার 6 আর সময় 2, তাহলে এক্স ইন্টু 6 ইন্টু 2 অর্থাৎ PRT ডিভাইডেড বাই 100। 2 দিয়ে আমি 100টা কেটে দিলাম, হলো 50। আবার 50টাকে 2 দিয়ে কাটলে হয় 25, 6টাকে 2 দিয়ে কাটলে হয় 3, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমরা 3x বাই 25 এটা লিখে রাখলাম। তাহলে 2 বছর পর প্রথম ব্যাংকের সুদ হয়েছে 3x বাই 25 টাকা। ও দ্বিতীয় ব্যাংকের সুদ কত? ওয়াই ধরেছিলাম মূলধন, সুদের হার 7% আর সময় 2, তাহলে ওয়াই ইন্টু 7 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। 2টাকে আমরা 100টা কাটলে আমরা পেলাম 50, ঠিক আছে? তাহলে উপরে কত রয়েছে? 7y আর নিচে 50, তাহলে 7y বাই 50 টাকা। ওকে, এবারে দেখো
আগে যে অঙ্কটা যে নিয়মে করেছিলাম ঠিক সেই নিয়মেই করছি। তো দেখো এবার আমরা যদি শর্তানুসারে ফেলবো তাহলে এই যে এক্স টাকা আর ওয়াই টাকা দুটো যোগ করলে তো 10,000 টাকা হবে। তো দেখো সেটাই করেছি, শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 10,000 টাকা, বা এক্স ইজিক্যাল টু 10,000 মাইনাস ওয়াই, কারণ ওয়াইটা এবার এলে মাইনাস হয়ে যাবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আরও একটা সমীকরণ হবে, সেটা কোনটা বলো তো? সেটা হচ্ছে দুটো সুদ যোগ করলে মোট 1280 টাকা হবে, তাই না? বলে দিয়েছে যে মোট সুদ তিনি 1280 টাকা পান। তাহলে আবার আমরা এই 3x প্লাস 25 আর 7y/5 এটাকে আমরা লিখলাম। তাহলে আবার 3x বাই 25 প্লাস 7y/50 ইজিক্যাল টু 1280। তো 25 আর 50-এর লসাগু করলে কত হবে? 50 হবে, করেছি। 25কে 50 দিয়ে ভাগ করে দেখো এখানে, তাহলে হচ্ছে 2, তাহলে 2টা উপরে গুণ হবে, তাহলে 3x আর 2 গুণ করলে 6x, প্লাস এটা 50কে 50 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে একটা 7y সঙ্গে গুণ হয়, তাহলে 7y ইজিক্যাল টু 1280। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে আমাদের, এখানে আমাদের ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে। তো দেখো আমরা কি করলাম এখানে, তারপর এবার আমরা এই যে 50টা ক্রসে গুণ করলাম, তাই তো? আমাদের গুণ করতে হবে 50টা ক্রসে। 50টা যদি ক্রসে গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা 6x প্লাস 7y ইজিক্যাল টু 50 ইন্টু 1280। 50 আর 1280টা গুণ করবে, গুণ করে দেখবে 6,400 টাকা পাচ্ছি। ঠিক আছে, সরি 64,000 টাকা পাচ্ছি। বা এই 6 আমরা কি করব, এর আগে দেখো আমরা এক্সের মান আমরা পেয়েছিলাম 10,000 মাইনাস ওয়াই, তো এইটাই আমরা এখানে পুট করব। এটা কি পদ্ধতি বলে? তোমরা ক্লাস 9-এ শিখে এসেছো পরিবর্ত পদ্ধতিতে সমাধান। তো এই এক্সের বদলে আমরা 6 10,000 মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, এক্সের জায়গায় এটা বসিয়ে দিলাম, প্লাস 7y ইজিক্যাল টু 64,000। এবার ক্রসে গুণ করতে, এটা গুণ করতে হবে সঙ্গে এর সঙ্গে, 6-এর সঙ্গে 10,000 গুণ করলে 60,000 মাইনাস 6 ইন্টু ওয়াই 6y প্লাস 7y ইজিক্যাল টু 64,000, যেমন আছে বসে গেল। এবার দেখো 7yটা প্লাসে আছে, 6yটা মাইনাসে আছে, তাহলে 7y থেকে 6y যদি বাদ দিই তাহলে শুধু 1y পড়ে বা y পড়ে, 1y লিখতে লাগে না, শুধু y লেখে, তাহলে পড়ে থাকে y। আর 6,400 টাকাটা এবারে রয়েছে, আর এই যে 60,000 টাকা যেটা, সরি এটা 64,000, এটা লিখে দিলাম। আর এই যে 60,000 টাকা এটা এই দিক থেকে এই দিকে নিয়ে এলে কত হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? আমি পরিবর্তন করছি, তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে 64,000 থেকে 60,000 বাদ দিলে হবে 4,000। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পেলাম? 4,000। তাহলে আমরা দেখো প্রথমে ধরেছিলাম যে এই যে দ্বিতীয় ব্যাংকে তাহলে তিনি ওয়াই টাকা রেখেছিলেন, তাহলে 4,000 বেরিয়ে গেল। আর এই যে সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 10,000 আর এক্স ইজিক্যাল টু 10,000 মাইনাস ওয়াই, তাহলে এইখানে যদি ওয়াইয়ের মানটা পুট করে দিই তাহলে আমরা এক্সটা পেয়ে যাব। তো আমি সেটাই করা হয়েছে। তাহলে কী লিখলাম? 1 নম্বর সমীকরণে ওয়াই ইজিক্যাল টু 40,000 বসিয়ে পাই। ঠিক আছে, 40,000 বসিয়ে পাই। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 10,000 মাইনাস ওয়াই, তাহলে এক্স ইজিক্যাল টু 10,000 মাইনাস 4,000 4,000 থেকে আমরা এই 10,000 থেকে আমরা 4,000টা বাদ দিয়ে দিচ্ছি, দিলে আমরা পাচ্ছি 6,000। ঠিক আছে, একটা জিনিস আমাদের বলে রাখি, অঙ্ক করাতে করাতে অনেক সময় 40,000 বলে ফেলতে পারি, হয়তো 4,000টা 40,000, মানে মুখোমুখি করার সময় তো অনেক সময় এই যে 64,000টা হওয়ার সময় হয়তো 6,400 বলে ফেলি বা 60,000, এগুলো ভুলভাল হয়ে যায়। তো এগুলোকে তোমরা মানে মার্জনা করে দিও, এগুলো কথার মাধ্যমে কথা ভুল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমার এক্স ইজিক্যাল টু 10,000 থেকে 4,000 বাদ গেলে আমাদের 6,000 উত্তর আসছে। এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা তাহলে অঙ্কটা দুটোই পেয়ে গেলাম, দেখো এক্সও পেয়ে গেলাম, ওয়াইও পেলাম। তাহলে আর উত্তরটা লিখে দেবো। তোমরা উত্তরটা কী লিখবো দেখো, উত্তরটা লিখব, তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে 6 × 10। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার করে ভিডিওটা দেখে নেবে, দেখলে তোমরা বুঝতে আর অসুবিধা হবে না। 18 দাগের অঙ্ক, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে
3,000 টাকা তুলে নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। এই অঙ্কগুলো একটু অন্যরকম। এখানে তোমরা বুঝতেই পারছো যে 5% হারে সরল সুদ দেওয়া আছে, 15,000 টাকা মূলধন দেওয়া আছে। 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিচ্ছেন, আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিয়ে দিচ্ছেন। তো এই যে তুলে নেওয়া জমা দেওয়া এর অনেক রকম সিস্টেম আছে, তো সেইগুলো আমরা পরপর ধীরে ধীরে করতে থাকবো, অঙ্কগুলো পরপর বোঝাতে থাকবো। তো চলো 18 নম্বর অঙ্কটা করা যাক। এখানে দেওয়া আছে, আমরা লিখে নিয়েছি প্রথমে যে বছরের প্রথমে মোট মূলধন 15,000 টাকা। এবারে যেহেতু 3 মাস পরে আমাদের সুদটা তুলে নেওয়া হয়েছে, টাকা কিছু তুলে নেওয়া হয়েছে, তাহলে আমরা 3 মাসের সুদটা আগে বার করব। এর আগে আমরা 1 বছর 2 বছর এই সুদগুলো বার করছিলাম, এবার আমরা 3 বছরের সুদ বার করব। তো 3 মাসের সুদ। তো 3 মাস পর সুদ কত হবে? P/100। তাহলে P কত? 15,000। আর কত? 5। আর এখানে 3 মাসের সুদ, 3 মাসটা যদি আমরা বছরে কনভার্ট করি, আমি আগের ভিডিওগুলোতেই বলে দিয়েছি যে কোনো মাস থেকে বছরে ট্রান্সফার করতে গেলে মাসকে সেটাতে 12 দিয়ে ডিভাইড করতে হয়, তাই না? তাহলে 3/12 করলে এটা আমরা বছরে ট্রান্সফার করে নিলাম, তাহলে এটা টাকা হলো। ঠিক আছে, তাই নিচে 100 যেমন থাকে। এবার আমরা এটা কম্প্রোমাইজ করে ঠিকঠাক করে নিই, কারণ এই 12টা নিচে চলে আসবে, কারণ এই ভাগটা এটা ভাগে আছে, তাই এটা নিচে চলে আসবে। তো আমরা করলাম 15,000 গুণ 5 গুণ 3, নিচে 100 ইন্টু 12, এই যে 12টা নিচে লেগে গেল। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করতে হবে আমাদের। তো 0 0 0 0 কেটে গেল। এখানে দেখো 12টা আর এই যে 3 কাটবে, তো 3 4 12, 3টা কেটে দিলাম, 12টা হয়ে গেল 4। 4টা আবার 2 দিয়ে কাটবে, এই 150টা 2 দিয়ে কাটবে। তো 4টা 2 দিয়ে কাটলে হয় 2, আর 150টা 2 দিয়ে কাটলে হয় 75। তো উপরে 75, 5 আর 2 কাটাকুটি যাচ্ছে না, তো আর কিছু করার নেই, কাটাকুটি যাবে না। তাহলে আমাদের কাজ হবে কি 5 আর 75টা ইন্টু করা। তো 5 আর 75টা ইন্টু করলে দেখা যাচ্ছে 375 পাচ্ছি, তাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, তোমরা ডিভাইডের নিয়ম জানো, এগুলো আর বাচ্চাদের জিনিস, বলা দরকার পড়ে না, দেখে নিও এখান থেকে। তাহলে 2 দিয়ে এটা যদি ভাগ করি আমরা পাবো 187.5। তাহলে আমরা লিখলাম 187.50 টাকা। 0.5 আর 0 দিতে হবে পাশে, তার কোনো সমস্যা নেই, কারণ টাকা আমরা দশমিকের পর দুটো হিসাবে পয়সা হিসাবে দিই। তাহলে আমরা 187 টাকা 50 পয়সা আমরা 3 মাসের সুদ পেয়ে গেলাম, প্রথম সুদ এটা পেয়ে গেলাম। তারপরে তোমরা দেখো এখানে অঙ্কে বলেছিল যে 3 মাস পরে এত টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি এত টাকা জমা দিলেন, অর্থাৎ বাকি যে 3 মাসটা ছিল, দেখো একটা ছক টানি, তো ধরো এই যে 3 মাস, এই 3 মাসটা এই 15,000 টাকা সুদ খাটলো। ঠিক আছে, তারপরে 3 মাসটা 3,000 টাকা উঠে যাওয়ার পরে দেখবে 15,000 থেকে 3,000 টাকা বাদ গেলে কত? 12,000 টাকা। তাহলে এইটুকু অংশ 12,000 টাকা সুদ খেলো, সুদ পাওয়া গেল। তারপর 3 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। 6 মাসের পরে তিনি আবার কী করলেন? 8,000 টাকা জমা দিলেন। তাহলে 15,000 টাকা থেকে আমরা 3 বাদ দিয়ে 12,000 টাকা পেয়েছিলাম, 12,000 টাকাতে আবার 8,000 টাকা যুক্ত করে মোট 20,000 টাকা সুদ আমরা এই 6 মাস, বাকি 6 মাস পাবো। তাহলে এটা 3 মাস, এটা 3 মাস, এটা 6 মাস। আশা করি তোমার জিনিসটা বোঝাতে পারলাম। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা অঙ্কটা করব। তো এখানে আমরা যেটা আমরা 187 টাকা 50 পাওয়া গেল, তো সেটাকে আমরা কি এবার 3 মাস পরের মূলধনের পরিমাণটা আমরা তাহলে বার করে নিই। তো 3 মাস পর মূলধনের পরিমাণ হবে 15,000 থেকে 3,000 বাদ দিলে 12,000 টাকা। তো 12,000 টাকাটা তাহলে কোন সূত্র? শুধু এই 12,000 টাকাটা শুধু আমি তোমাদের একটু বলছিলাম যে 3 মাসের যে সূত্রটা, এবার 3 মাস প্রথম 3 মাস আমরা এটা পেয়ে গেছি, পরবর্তী 3 মাস শুধু এই 12,000 টাকার উপর সুদ পাবো, তো আবার করতে হবে আমাদের। তো পরবর্তী 3 মাসের সুদ আমরা লিখলাম 12,000 গুণ 5 গুণ 3/12, কারণ সেখানে মূলধনটা 12,000 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তো 12 × 5 × 3/12, সেই একই জিনিস ক্যালকুলেশন করে 12টা নিচে লাভিয়ে দিতে হবে। 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল, 12টা দিয়ে 120টা ক্যান্সেল করলে 10, তাহলে 10, 5 আর 3, তিনটে গুণ করলে হবে 150 টাকা।
ঠিক আছে, তাহলে প্রথম 3 মাসে আমরা পেয়েছি 187 টাকা 50 পয়সা, দ্বিতীয় 3 মাসটায় আমরা পেয়েছি 1500 টাকা। এবার তাহলে 6 মাস আমাদের সুদ হয়ে গেল। এবার বাকি রয়েছে 6 মাস, সেটা আবার কত, 8000 টাকা যুক্ত করা হয়েছে। তাহলে পরবর্তী 3 মাস পর মূলধনের পরিমাণ আমরা লিখলাম কত, 12,000 যোগ 8000 যোগ করলে পেলাম 20,000 টাকা। তাহলে এবার এই 20,000 টাকাটা কতদিন খাটবে, 6 মাস। আমরা একটু আগেই তোমাদের বুঝিয়ে দিলাম 6 মাস। তো 6 মাসের খাটে, তো 6 মাসের সুদ বার করতে হবে। তাহলে অতএব পরবর্তী 6 মাসের সুদ ইজিক্যাল টু 20,000 গুণ 5 গুণ 6/12। তো 12টা নিচে নেমে গেল, 6টা উপরে রয়ে গেল যেমন থাকে, কাটাকুটি আগের মতো সব সেম। তো 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল, 12টা 6 দিয়ে কেটে গেল, 6 দিয়ে কাটলে 2 হয়, আর এই 2টা আমরা 200টা দিয়ে কাটছি, হচ্ছে 100। তাহলে নিচে আর কিছু নেই, উপরে রয়েছে 105, 100 আর 5 গুণ করলে 500 টাকা। তাহলে আমরা মোট কটা সুদ পেলাম, দেখো 187.50 এটা পেলাম, 150 টাকা পেয়েছি, আবার পেয়েছি 500 টাকা। তাহলে মোট সুদটা আমার দরকার ছিল, তো মোট সুদটা বার করতে হবে। এবং তিনি বলেছেন সুদে আসলে কত টাকা পাবেন। তো সুদে আসলে মানে কি, তিনি লাস্ট মূলধন কত রেখেছিলেন, 20,000 টাকা। তো 20,000 টাকাটা পাবেন, প্লাস এই 3টে সুদ পাবেন। তো আমরা লাস্টে যোগ করে দেবো, দীপুবাবু সুদে আসলে মোট পাবেন 20,000 যোগ 187.50 যোগ 150 যোগ 500, সব কটা যোগ করবে, যোগ করে পাবে 20,837 টাকা 50 পয়সা। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। অঙ্কটা একটু বড়, কিন্তু অঙ্কটা ধীরে ধীরে করলে অঙ্কটা ক্লিয়ারলি হবে। এবং এই সব অঙ্কগুলো পরীক্ষায় 5 নম্বরের আমাদের আসে, একেবারে ইজি অঙ্ক 5 নম্বরে দেওয়া হয় না। তো 19 দাগ, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকার সুদসহ শোধ করবেন তা হিসেব করি। অঙ্কগুলো একটু ডিফিকাল্ট আছে, একটু চিন্তাভাবনা করতে হবে, করার পর অঙ্কগুলো করতে পারবে। দেখো এখানে বলছে যে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন 12% সরল সুদের হারে। কিন্তু এই যে 1 বছর দেখো মাঝখানে গ্যাপ আছে, অর্থাৎ এই 1 বছরে তিনি বাড়িটি তৈরি করেছেন। বাড়ি তৈরি করার পরে 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, অর্থাৎ 1 বছর পর থেকে তিনি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া পেয়েছেন। কিন্তু প্রথম যে 1 বছর তিনি কোনো ভাড়া দেননি, সেখানে কিন্তু ওনার কিছু টাকা কিন্তু সুদ ওকে দিতে হয়েছে, ঠিক আছে। এবং এই টাকাটা কত বছর পর্যন্ত ক্যারি করলে পুরো টাকাটা ইকুয়াল টু হবে, সেটা আমাদের বার করতে হবে। তো চলো অঙ্কটা স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দিই। দেখো প্রথমে আমরা লিখলাম, মনে করি তিনি x বছর পরে সুদসহ শোধ করে দেবেন। ঠিক আছে, আমরা কি ধরলাম যে x বছর পরে সুদসহ শোধ করে দেবেন, অর্থাৎ তিনি আজকে যেদিনকে তিনি লোন নিয়েছেন তার থেকে x বছর পরে তিনি শোধ করে দেবেন। ঠিক আছে, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে x বছর যদি তিনি শোধ করেন তাহলে তিনি বাড়ি ভাড়া কত পাবেন, বাড়ি ভাড়া পাবেন কিন্তু x থেকে -1, অর্থাৎ x - 1 বছরে বাড়ি ভাড়া পাবেন। জিনিসটা সহজভাবে বুঝিয়ে দিলে বোঝা যাবে। দেখো এই এক্সটা যদি কোনো সংখ্যা হতো, ধরো 10 বছর হতো, মনে করলাম তিনি 10 বছর সুদসহ শোধ করবেন 10 বছর পর। তাহলে তিনি যেহেতু 10 বছরের সুদসহ শোধ করে দেবেন, তার মানে কি তিনি 10 থেকে 9 বছর তিনি বাড়ি ভাড়া পাবেন, কারণ তিনি 1 বছর প্রথমে বাড়ি ভাড়া দিতে পারেননি বাড়ি তৈরির জন্য। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো সেটাই করা হয়েছে। দেখো তাহলে তিনি x বছরের পর সুদ, অর্থাৎ মনে করি তিনি x বছর পরে সুদসহ শোধ করে দেবেন। তাহলে x বছর পর সুদ সমান সমান x বছরে কত টাকা সুদ সেটা আমাদের বার করে নিতে হবে। 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, PRT/100। ঠিক আছে, 0 0 ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা পেলাম কত, এই 2,400 তার সঙ্গে 12 আর এক্স গুণ করলে আমরা পাবো 2,88,00 টাকা। এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে তো? তাহলে এক্স বছর পর সুদ আসল কত হবে, এক্স বছরের তো সুদ, এটা সুদ আসল কত হবে, তাহলে আসল যে টাকাটা তিনি ধার নিয়েছিলেন সেটা প্লাস এক্স বছরের সুদটা, টোটাল কিন্তু আসল হবে, মানে সুদ আসল হবে। তাহলে এক্স বছর পরে তাকে কিন্তু এই টাকাটা শোধ দিতে হবে,
বুঝতে পারলে নিশ্চয়ই? এই টাকাটা তাদের শোধ দিতে হবে। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এখন প্রতি মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা, ঠিক আছে? তাহলে 1 বছরে বাড়ি ভাড়া কত পাবে? 12 গুণ হবে, কারণ 12 মাসে 1 বছর। তো 5,200 টাকার সঙ্গে 12 গুণ করে আমরা পাচ্ছি 62,400, অর্থাৎ 62,400 টাকা আমরা পাচ্ছি। কত? 6200 টাকা, ঠিক আছে? সরি, 62,400, অর্থাৎ 62,400 টাকা তিনি 1 বছরে পাচ্ছেন। তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া কেন হবে? কেন বুঝতে পারছো? x- বছরে বাড়ি ভাড়া বার করতে হবে। কেন আমি বলে দিয়েছি? কারণ x বছরে যদি তিনি শোধ করেন তাহলে তিনি বাড়ি ভাড়া পাবেন কত? x-1 বছরে বাড়ি ভাড়া পাবেন, তাই না? তাহলে x- বাড়ি ভাড়া, তাহলে 1 বছরের বাড়ি ভাড়া যদি এত পায়, x-1 বছরে বাড়ি ভাড়া পাবে, এটার সঙ্গে x-1 গুণ হবে, তাই না? একটু কাটাকুটি হয়ে গেছে, তোমরা দেখে নিও। একটু অঙ্ক করার সময় একটু ভুল হয়ে গেছিলো, তো লেখালেখি একটু ভুল হওয়ার কারণে একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? তার জন্য আমি দুঃখিত। তো এবার এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত হবে? 62,400x, আর এইটার সঙ্গে যখন এটা গুণ করবো তাহলে হবে -62,400 টাকা। তাহলে এইটা হচ্ছে, আমি এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা হলো আমার টোটাল কি, এটা হচ্ছে, এইটা হচ্ছে তিনি বাড়ি ভাড়া পাবেন। তাহলে এক্স বছরে তিনি সুদ আসল এত টাকা তিনি শোধ করতে হবে, আর x-1 বছরে তিনি বাড়ি ভাড়া পাবেন এত। তাহলে শর্তানুসারে হিসেব করে দেখো, এই যে বলেছে কি, তাকে তিনি শোধ করে দেবেন, তাহলে এই যে টাকাটার পরিমাণ, তিনি যেটা এক্স বছরের সুদের পরিমাণ যেটা হবে, সেটা x-1 বছরে বাড়ি ভাড়া থেকে তিনি শোধ করে দেবেন ব্যাংকে। তাহলে এই যে টাকাটার পরিমাণ হবে, আর এই টাকাটার পরিমাণ নিশ্চয়ই একই, তাই তো? তাহলে আমরা শর্তানুসারে এইটা আর এইটা সমান করে দেবো। তো দেখো, শর্তানুসারে এটা প্লাস এটা ইজিক্যাল টু এটা, ঠিক আছে? তাহলে আমরা এটা করে ফেললাম। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেব। দেখো এখানে আমি দেখছি এখানে 28800x, আর এখানে আছে 62,400x। তো আমি এইটা এদিকে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই সাইডটা আগে লিখছি, এটা লিখলাম, এইটা এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে এই সাইডে এইটা আগে হবে, এইটা এদিকে, আর এই সাইডটা এইটা যদি এদিকে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা নিজেই করতে পারো, এইটা রেখে এইটা এদিকে করবে মাইনাস হবে, আর এইটার সঙ্গে এইটা এদিকে নিয়ে গেলে মাইনাস হবে। তখন দেখবে এই যে আমি মাইনাসটা করেছি আমার প্লাস এসেছে, তোমরা তখন সেটা মাইনাস হবে, দুদিকেই মাইনাস আসবে, তখন মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আমি যেহেতু এটা বড় তাই এটা এদিকে নিয়ে গেছি, আর এইটা বড় তাই এটা নিয়ে গেছি, বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা যদি এইটা এদিকে নিয়ে যাও তাহলে অ্যান্সারটা মাইনাসে আসবে। তো মাইনাস, এদিকেও মাইনাস থাকবে, এদিকেও মাইনাস থাকবে, কেটে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে বুঝতে পারবে। তাহলে এই যে এইটা থেকে এটা মাইনাস যখন করব, এটা এই 62,400x থেকে 28800x বাদ দিলে পাবো 336,000x, আর এইটা যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো 302400, ঠিক আছে? তাহলে এইটা গুণ এটা আছে, তাহলে x ইকুয়াল কত হবে? এইটা ডিভাইডেড বাই হয়ে যাবে এদিকে, ঠিক আছে? তো দেখো, তাহলে x ইকুয়াল টু 302400 ডিভাইডেড বাই 33600। এটা তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, 0 দিয়ে কাটবে, তারপর দেখবে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এটা হবে 112, 3 দিয়ে এটা কাটলে হবে 1008, আবার যদি এটা 2 দিয়ে কাটি এটা হবে 56, এটা 2 দিয়ে কাটলে হবে 504, আবার এটা 2 দিয়ে কাটি হবে 28, এটা 2 দিয়ে কাটলে হবে 252, এটা আবার 2 দিয়ে কাটলে হবে 14, এটা 2 দিয়ে কাটলে হবে 126, আবার এটা যদি 2 দিয়ে কাটি হবে 7, এটা 14 হবে, আবার যদি 7 দিয়ে 2 দিয়ে কাটলে হবে 7, এটা আবার 2 দিয়ে কাটলে হবে 63, আবার 7 দিয়ে 63 কাটলে 9 বেরোবে। তোমরা এটা নিজেদের মধ্যে ক্যালকুলেশনগুলো করবে, এগুলো তো আমি কেটেছি, তোমরা নিজেরা নিজেদের মতো করে 2 দিয়ে কেটে তোমরা এটা করবে। কাটাকুটিটা তোমাদের নিজেদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্স কত পেলাম? x 9 পেলাম। আর আমরা তাহলে কী উত্তর লিখেছিলাম? আমরা প্রশ্নটা ধরেছিলাম প্রথমে কি ধরেছিলাম, যে তিনি x বছর পরে সুদসহ শোধ করবেন। তাহলে আমরা সেটাই উত্তর আমাদের চেয়েছিল, সেটাই। তাহলে আমরা লাস্টে উত্তর লিখলাম, তিনি 9 বছর পর শোধ করবেন। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবে, দেখলে বুঝতে অসুবিধা হবে না। এই মাঝখানে যে কাটাকুটিগুলো হয়েছিল এগুলো আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, যার জন্য এটা সমস্যা হয়েছে। তোমরা সঠিকভাবে ক্যালকুলেশনটা করলে দেখবে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? 20 নম্বর দাগ। রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে।
প্রত্যেক ব্যাংকের বার্ষিক সুদের সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে দেখি। তো এখানে দেখো প্রত্যেক মেয়ে কত পাবে, 1,20,000 টাকা করে পাবে। কবে পাবে? 18 বছর যখন বয়স হবে তখন পাবে। এবার একটা জিনিস চিন্তা করো, এই যে মেয়েটার বয়স 13 বছর, সে কত বছর পর 18 বছর হবে? 5 বছর পর 18 হবে, তাই না? তাহলে 5 বছরের একটা অ্যামাউন্ট রাখতে হবে যে টাকাটা এইটাতে চলে যাবে। আবার যে মেয়েটার বয়স 8 বছর, তার কিন্তু 10 বছর লাগবে এই জায়গাটা 18 বছর আসতে। তাহলে জিনিসটা তুমি হিসাব করে দেখো যে এখানে যে মেয়েটার 5 বছর পরে এই টাকাটা দিতে হবে, তার নামে নিশ্চয়ই বেশি টাকা রাখবে। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। কারণ কিছু একটা অ্যামাউন্ট, যে টাকাটা 5 বছর পরে এত টাকা হবে, আবার কিছু টাকা 8-10 বছর পরে এত টাকা হবে। তার মানে কি, 10 বছরে তো সুদটা বেশি হবে, তার মানে তার কাছে আসলটা রাখলে কম আসল দিতে হবে তার কাছে। আর যেটা 5 বছরের মধ্যে এত টাকা কমপ্লিট করতে হবে, সেটাতে কী করতে হবে, সেটাকে আমাকে একটু বেশি টাকা রাখতে হবে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে মেয়েটা বড়ো মেয়ে, যার 13 বছর বয়স, তার নামে কিন্তু বেশি টাকা রাখা হবে, যাতে সে 18 বছর যখন হবে তখন সে 1,20,000 টাকা পেয়ে যাবে। আর যে মেয়েটা ছোটো মেয়ে, অর্থাৎ 8 বছর বয়স, তার 10 বছর পরে 18 বছর যখন হবে, সে তখন এই টাকাটা পাবে। তার মানে তার কাছে কিছু টাকা কম থাকবে। ঠিক আছে? তো অঙ্কটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্কটা বুঝে বুঝে করার চেষ্টা করব। আমরা প্রথমে মনে করি তিনি প্রথম মেয়ের জন্য X টাকা ও দ্বিতীয় মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন বলে একটা ধরে নিলাম। তিনি ঠিক করলাম প্রথম মেয়ের জন্য X টাকা ও দ্বিতীয় মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, 18 বছর বয়সে প্রথম মেয়ের প্রাপ্য সমৃদ্ধিমূল, ঠিক আছে, সবৃদ্ধিমূল। তো এই সবৃদ্ধিমূল যেটা, এটা হবে সবৃদ্ধিমূল। তো এই যে 18 বছর বয়সে প্রথম মেয়ের প্রাপ্য সবৃদ্ধিমূল, অর্থাৎ 18 বছর বয়সে মেয়ে কত টাকা পাবে বলো তো? একটা হিসাব করে দেখো। সেখানে কিন্তু আমি সবৃদ্ধিমূল লিখেছি, অর্থাৎ আসলটাও পাবে প্লাস সুদটাও পাবে। তাহলে আমরা একসঙ্গে ক্যালকুলেশন করব। তাহলে আসল কত টাকা? তার নামে তো X টাকা রাখা হয়েছিল, তাহলে X টাকাটা তো সে পাচ্ছেই, প্লাস PRT/100 হবে, অর্থাৎ সুদটা পাবে। তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। সবৃদ্ধিমূল মানে আসল প্লাস সুদ। তাহলে আসল তোর নামে X টাকা রাখা হয়েছিল, সেটা প্লাস সুদটা। সুদ কি? PRT/100। দেখো PRT/100, সেই সূত্রে ফেলা হয়েছে। তাহলে দেখো এখানে P কত? X। তাহলে এটা আসল, এটা লিখলাম, প্লাস PRT/100 মানে সুদের হারটা লিখছে, সুদটা লিখছে আর কি। তাহলে আসল আর এইটা পুরোটা সুদ। তাহলে সুদটা বার করার নিয়ম কি? PRT/100। তাহলে PX আর হচ্ছে 10, আর সময় কত? সময় 5 বছর হবে, কারণ 18 - 3, এটা আমি 18 - 13 এটা আমি লিখেছি, পরের লাইনে 5 করেছি, বাই 100 টাকা। ঠিক আছে? তাহলে দেখো এখানে X প্লাস এই যে X × 10 × 18 থেকে 13 বাদ দিলে 5 হয়, নিচে 100। এই 100 শূন্য আর শূন্য কেটে গেল, আর 5-এর এই 10 কাটলে 2। তাহলে উপরে কী পাচ্ছি? X × কিছু সামথিং কিছু নেই, আর নিচে 2। তাহলে এখানে আছে X প্লাস X/2। যোগ বিয়োগ করলে কত হবে? 2 লসাগু। যদি যোগটা করি তাহলে কী হবে? এটা 2 × X, 2X প্লাস X, তাই 3X। যদি এই লাইনটা আমি এখানে করি, দেখো X প্লাস X/2 যদি এটা আমরা করি, তাহলে কত হবে? নিচে 2, এই 2 আর Xটা গুণ হবে, 2X প্লাস এই Xটা বসে যাবে। তাহলে কত আসে? 3X/2, তাই না? তো এই 3X/2টা এখানে বসলো। তাহলে কি হলো? এই যে 18 বছর বয়সে প্রথম মেয়ে যে প্রাপ্য সবৃদ্ধিমূল, সেটা হলো 3X/2 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট পার্টে আসছি। এবার আমরা 18 বছর বয়সে দ্বিতীয় মেয়ের প্রাপ্য সবৃদ্ধিমূল বার করব, বয়ডি হবে। ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে কী হবে? মেয়ের জন্য তো Y রেখেছিলাম, তাহলে Y প্লাস Y মানে PRT/100, একই রকম সিস্টেম। এটার জন্য Y, তাহলে Y প্লাস Y × 10 × 18 - 8/100 টাকা। তাহলে এখানে Y প্লাস Y × 10, 18 থেকে 8 বাদ দিলে 10, তাহলে নিচে 100। ওকে,
এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে এখানে শুধু ওয়াই পড়ে আছে, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু 2y টাকা। বুঝতে পারলে? তাহলে 18 বছর পরে প্রথম যে মেয়ে তার প্রাপ্য সবৃদ্ধি মূল হলো 3x/2 টাকা, আর 18 বছর বয়সে দ্বিতীয় মেয়ে যে প্রাপ্য সবৃদ্ধি মূল সেটা হবে 2y টাকা। ঠিক আছে, এবারে দেখো প্রথম মেয়ে যেটা পেয়েছিল সেটা ইজিক্যাল টু কত হবে, 12,000 টাকা হবে, 1,20,000 টাকা হবে। আবার দ্বিতীয় মেয়ে যেটা পেয়েছে সেটাও 1,20,000 টাকা হবে। তার কারণ কি, দুটোই তো 1,20,000 টাকা, কারণ টোটাল যে সবৃদ্ধি মূলটা বেরোবে সেটা তো 1,20,000 টাকা গিয়েই থামবে, কারণ প্রত্যেকে তো 1,20,000 টাকা করে পাবে। তাহলে আমরা প্রথম শর্তানুসারে লিখলাম 3x/2 ইজিক্যাল টু 1,20,000। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, এই যে এটা কি আছে 3x2 আছে, 3/2 আছে, এটা উল্টে যাবে এদিকে গেলে, 3/2টা তো এক্সের সঙ্গে গুণ আছে, এদিকে গেলে উল্টে যাবে, 2/3 হবে। তা 2/3 হলে 3 দিয়ে এটা কেটে যাবে, 3 দিয়ে এটা কাটলে হবে 40,000, 40,000 সঙ্গে 2 গুণ করো 80,000, তাহলে এক্সের মান কত পেলাম 80,000। এটা ঠিক আছে, বুঝতে পারলে? এবারে সেম যদি আমরা ওয়াইয়ের ক্ষেত্রে করি তাহলে 2y ইজিক্যাল টু 1,20,000, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে, 2টা ভাগ হয়ে যাবে, 2টা ভাগ হয়ে গেলে পেলাম 60,000। বুঝতে পারলে? তাহলে ওয়াই এলো কত, 60,000। তাহলে প্রথমেই আমরা বলে দিয়েছিলাম যে বড় মেয়ের জন্য বেশি টাকা রাখা হয়েছিল, ছোটো মেয়ের জন্য বেশি কম টাকা রাখা হয়েছিল। তোমরা হিসেব করে দেখো, বড় মেয়ে দেখো 80,000 টাকা রাখা হয়েছিল, ছোটো মেয়ে 60,000 টাকা রাখা হয়েছিল। কিন্তু তারা যখন 18 বছর বয়স হবে তখন কিন্তু তারা সকলেই 1,20,000 টাকা করে পাবে। তো আমরা উত্তরটা লিখে ফেলি, তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। এই ভিডিওতে আমি তোমাদের প্রায় 15 থেকে শুরু করে তোমাদের আমি 20 পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, আর এই যে 21 থেকে 21 আর 22 যেটা বাকি রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।